So, good morning. Elimination reactions, okay? Elimination reactions. মন দিয়ে শুন। আস্তে আস্তে বলবো কিন্তু একবারই বলবো, হ্যাঁ? স্যার, এলিমিনেশন রিঅ্যাকশনস কথার অর্থ কি? না কোনো কিছু এলিমিনেট হচ্ছে, তাই তো? কোনো কিছু এলিমিনেট হচ্ছে কিভাবে? দেখো কিরকম ভাবে। দেখো, মনে করো দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে, রেসপন্স করবি। এলিমিনেশন রিঅ্যাকশনস, ওকে? হ্যাঁ, এরকম। ওকে, এরকম। এবার ঠিক আছে। ব্রাইটনেস ব্রাইটনেস কমে গেল। ঠিক আছে, পাক্কা। দেখো, মনে কর আমি জাস্ট একটা বেসিক কনসেপ্ট দিই আগে। কার্বন কার্বন এখানে আছে একটা হাইড্রোজেন, এখানে আছে হ্যালোজেন গ্রুপ। ঠিক আছে, কার্বন কার্বন, হাইড্রোজেন, হ্যালোজেন গ্রুপ। অথবা মনে কর, অথবা মনে করবি কার্বনের সবসময় চারটে ভ্যালেন্সি আমরা স্যাটিসফাই করব। অথবা মনে কর কার্বন কার্বন এক্স এক্স পাশাপাশি দুটো হ্যালোজেন গ্রুপ। ঠিক আছে, অথবা মনে করবি, অথবা আর কি মনে করবো স্যার? না কার্বন এক্স, সরি কার্বন এইচ, ওর পাশের কার্বন ওইচ। স্যার, এরকম কিছু কনফিগারেশনস আমরা দেখতে পাচ্ছি যেখানে আমাদের কি হবে দেখুন। না এখানে হবার পসিবিলিটি কি আছে দেখো। জাস্ট এলিমিনেট করব, একটা ইউনিট এলিমিনেট হবে, একটা ইউনিট এলিমিনেট হবে। এগিয়ে আসো, সামনের দিকে এগিয়ে। সো এখান থেকে হতে পারে কি এইচ এক্স ইউনিট এলিমিনেট হলো। আচ্ছা, এখান থেকে হতে পারে কি এক্স এক্স এলিমিনেট হলো। ওকে, আর এখান থেকে হলো কি এক্স ওইচ এলিমিনেট হলো। ঠিক আছে স্যার, এই তিনটে ইউনিট যদি এলিমিনেট হয়ে যায়, স্যার প্রথমটাতে আমাদের তাহলে কি হবে দেখুন। প্রথমটাতে আমি, প্রথমটা কেন, প্রত্যেকটাতেই আমি কি পাবো দেখুন। এখান থেকে আমার এইচ এক্স বেরিয়ে যাবে, ঠিক কি না? আর এখান থেকে আমার এক্স টু বেরিয়ে যাবে, আর এখান থেকে জল বেরিয়ে যাবে, ঠিক তো? তাহলে আমি প্রত্যেকটাতে একটা জিনিস পাবো, সেখানে হবে কার্বন কার্বন ডবল। তাহলে এটা যেটা পাবো অ্যালকিন। ঠিক আছে, তাহলে এখানে কি হলো স্যার? এলিমিনেশন রিঅ্যাকশনস। কোন রিঅ্যাকশনস? এলিমিনেশন রিঅ্যাকশনস। ভেরি গুড, এলিমিনেশন রিঅ্যাকশনস। দেখুন স্যার, এলিমিনেশন রিঅ্যাকশনস এলিমিনেট হচ্ছে একটা ইউনিট। এখানে হচ্ছে এইচ এক্স ইউনিট এলিমিনেট, এখানে হচ্ছে এক্স টু ইউনিট এলিমিনেট, এখানে হচ্ছে ওয়াটার ইউনিট এলিমিনেট। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ। এখন শোন, নেক্সট একটা আমি জেনারেল কনসেপ্ট বলি, স্টেবিলিটি অফ অ্যালকিন। আমরা এলিমিনেশন রিঅ্যাকশনস পড়ার আগে আমাদের জাস্ট জানতে হবে কোন অ্যালকিনের স্টেবিলিটি কত। কিভাবে জানবো? না শোন, সিম্পলি কি করবি, আলফা হাইড্রোজেন যার বেশি, যার আলফা হাইড্রোজেন বেশি, তার স্টেবিলিটিও বেশি। যার আলফা হাইড্রোজেন বেশি তার স্টেবিলিটি। বোঝা গেল? তাহলে এদের মধ্যে তুমি বলো পরপর যে কার স্টেবিলিটি, এক সেকেন্ড, বলো। এ বি সি ডি আমি চারজন দিয়েছি, এ বি সি ডি।
আমাকে তোমরা স্টেবিলিটি আর অর্ডার বলো। সেম আলফা হাইড্রোজেন আছে, ভেরি গুড। সি, হ্যাঁ বেশ। এগুলো যদি আমরা ড্র করতে চাই, কিভাবে ড্র করবো আমি একটা ড্র করে দেখাচ্ছি। হ্যাঁ, প্রথমটাকে যদি ড্র করি, দেখো এইটাকে মনে করবো একটা কার্বন সেন্টার, যতগুলো পয়েন্ট ততগুলো কার্বন, তাহলে 4টে কার্বন আছে হলো। দুটো কার্বনের মধ্যে ডবল বন্ড আছে, ড্র করলাম। তাহলে দুটোর মধ্যে ডবল বন্ড হলো, এতে আরেকটা এইচ দেবো, এতে আরেকটা এইচ দেবো। প্রত্যেকটাতে আমি কি করব, কার্বনের 4টে করে ভ্যালেন্সি ফিল আপ করবো হাইড্রোজেন দিয়ে। বোঝা যাচ্ছে? এখন স্যার ডবল বন্ডের পাশের যে কার্বন, এই তো ডবল বন্ড, ডবল বন্ডের পাশের কার্বনকে বলবো আলফা কার্বন, এদিকেও ডবল বন্ডের পাশের কার্বনকে বলবো আলফা কার্বন। আলফা কার্বনের সাথে, আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেনগুলো আছে তাদেরকে বলবো আলফা হাইড্রোজেন। এখানেও আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেনগুলো আছে এদেরকে বলবো আলফা হাইড্রোজেন। ক্লিয়ার? জোরে জোরে বল, সকালবেলা এসে নামতা পড়ার মতো, তবে ওই কথা বল, ঠিক আছে? তোকে বলছি, রেডি? তাহলে এতে আলফা হাইড্রোজেন কটা আছে টোটাল তাপসী? 6টা। 6টা, ভেরি গুড। এখানে 3টে, এখানে 3টে। তাহলে আমি আলফা হাইড্রোজেনগুলোকে যদি আমি একটু মার্ক করে দিই, তো এক সেকেন্ড। হ্যাঁ, তো এখানে আমার 3টে আলফা হাইড্রোজেন, এখানে 3টে আলফা হাইড্রোজেন, সো টোটাল 6টা আলফা হাইড্রোজেন। তাহলে এখানে আলফা হাইড্রোজেনের নাম্বার হচ্ছে 6। এবার আসছে আমি সেকেন্ড স্ট্রাকচারটা। দেখো সেকেন্ড স্ট্রাকচার আর আমি ফার্দার ড্র করবো না, শুধু দেখো একটা পয়েন্ট মানে একটা কার্বন, এই কার্বনের সঙ্গে 3টে হাইড্রোজেন জুড়ে থাকবে, এই কার্বনের সেটাও সঙ্গেও 6টাই হবে। 3টে। হ্যাঁ ভেরি গুড। তাহলে এখানে কটা আলফা হাইড্রোজেন আছে? 6টা। কেন? ডবল বন্ডের পাশের কার্বন, এটা হচ্ছে ডবল বন্ড, ডবল বন্ডের পাশের কার্বন হচ্ছে আলফা কার্বন, ডবল বন্ডের পাশের কার্বন আলফা কার্বন। তাহলে এখানেও কি আলফা হাইড্রোজেন হচ্ছে 6টা। আচ্ছা, সিতে তাহলে এ বি হয়ে গেল, এটা আমার এ, তারপরে বি, তারপরে সি হচ্ছে অ্যাকচুয়ালি কি CH2 ডবল বন্ড CH2, ওটাকে আমি ওভাবে এইভাবে লিখেছিলাম। এখানে কোনো আলফা হাইড্রোজেন নেই। ভেরি গুড। তাহলে এখানে আমাদের কোনো আলফা হাইড্রোজেন নেই, কেন না? ডবল বন্ডের পাশে কোনো আলফা কার্বনই নেই, তাহলে নো আলফা হাইড্রোজেন। অ্যান্ড ডি যে আছে সেটাকে ডি হচ্ছে, এটা তাপসী বল, তাপসী কথা বলে না একদম। 3টে আছে। 3টে, ভেরি গুড। কেন না স্যার, ডবল বন্ডের পাশের কার্বনকে আমি বলবো কি? একটা কার্বন আছে, ওখানে 3টে ইয়েস, হাইড্রোজেন। ডবল বন্ডের পাশের কার্বনকে আমি কি বলবো? এক সেকেন্ড, কেউ এন্ট্রি নিচ্ছে দেখি। নেশা, ওকে, চলো, ভেরি গুড। সো দেখো, তাহলে আমরা ডবল বন্ডের পাশের কার্বনকে আবার ফার্দার কি বলবো? আলফা কার্বন। তাহলে দেখো এর ক্ষেত্রে আমাদের আলফা কার্বন কটা থাকছে বলো? 3টে, ভেরি গুড। তাহলে এই তো ডবল বন্ড, ডবল বন্ডের পাশে হচ্ছে আমাদের আলফা কার্বন, দিস ইজ দ্য আলফা কার্বন, আর এখানে 3টে আলফা হাইড্রোজেন। তাহলে এখানে 3টে আলফা হাইড্রোজেন। তাহলে এবারে আমি বললাম কি, স্টেবিলিটি অফ অ্যালকিন দ্যাট ইজ প্রপোর্শনাল টু আলফা হাইড্রোজেন। আলফা হাইড্রোজেন যার বেশি তার স্টেবিলিটি তত বেশি। তাহলে তোমরা আমাকে বলো এখানে কে বেশি স্টেবল? এ আর বি বেশি stable। আচ্ছা, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, তাহলে কে বেশি স্টেবল বলো? এ বি ডি সি। এ আচ্ছা, আর সি দুটোই তাহলে same হবে। এতে আলফা হাইড্রোজেন, বিতে আলফা হাইড্রোজেন, সিতে আলফা হাইড্রোজেন, ডিতে আলফা হাইড্রোজেন। তাহলে দেখো আমি দেখছি সিতে আলফা হাইড্রোজেন 0 আলফা হাইড্রোজেন, ডিতে হচ্ছে 3 আলফা হাইড্রোজেন, এতে কটা ছিল? 6টা, বিতে কটা ছিল? 6টা। এতে হচ্ছে 6 6টাও। আলফা হাইড্রোজেন, বিতে হচ্ছে 6 আলফা হাইড্রোজেন। এবার বলো তাহলে আমাদের অর্ডার আসছে কি না? আমরা পরিষ্কার বুঝতে পারছি, এই হচ্ছে অর্ডার। এ আর বি এর মধ্যে কি সেম হবে? কেন? দুটোরই আলফা হ্যাঁ, হাইড্রোজেন, দুটোরই আলফা হাইড্রোজেন সেম বলে? আলফা হাইড্রোজেন তো সেম আছে। নো। দেখো এইখানে একটা পয়েন্ট মনে রাখার, এটা হচ্ছে ট্রান্স আইসোমার, ট্রান্স, সিস ট্রান্স, এটা হচ্ছে না, ট্রান্স। তাহলে ট্রান্সটা বেশি stable ভেরি গুড, হবে। ভেরি গুড। ট্রান্স আর সিসের মধ্যে আমাদের ট্রান্স বেশি স্টেবল হয়, ট্রান্স বেশি স্টেবল হয়। কেন? একটু রিপালশন কম হয়, মানে ডাইপোল মোমেন্ট একটু কম হয়, ঠিক আছে? দিস ইজ ট্রান্স, দুটো অপোজিট দিকে CH3 গ্রুপ, আর দিস ইজ সিস। সিস আর ট্রান্সের মধ্যে দিস ইজ দ্য অর্ডার অফ স্টেবল। বোঝা গেল? দিস ইজ দ্য অর্ডার অফ স্টেবিলিটি। তাহলে আমাদের দুটোতেই আলফা হাইড্রোজেন যখন সেম হয়ে যাচ্ছে, আমরা দেখবো সিস আছে না ট্রান্স আছে, তাহলে আমাদের এখানে কে বেশি স্টেবল হবে? ট্রান্স। সো এ ইজ মোর স্টেবল দেন বি, দেন সি, দেন ডি। সো দিস ইজ আওয়ার ফাইনাল কনক্লুশনস। এ বির মধ্যে আমরা ডিফারেন্স ক্যালকুলেট করলাম কিভাবে? জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দিয়ে। ট্রান্স আর সিস দুটোই হচ্ছে কি? জিওমেট্রিক্যাল আইসোমার, জি আই। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? বলো কনসেপ্ট ক্লিয়ার?
ভেরি গুড, হ্যাঁ স্যার। ভেরি হ্যাঁ গুড, স্যার। ভেরি গুড। নেক্সট আমি তোমাকে একটা কোশ্চেনে দিচ্ছি, সিম্পলি একটা কোশ্চেন। কোশ্চেনটা আমি তোমাকে কি বলছি যে মনে করো এই একটা কম্পাউন্ড আছে, তুমি আমায় বলো এখানে কতগুলো আলফা হাইড্রোজেন আছে? কটা? দেখ ওই তাড়াতাড়ি করতে গেলে এই ভুল স্যার হবে। কোথায় আলফা হাইড্রোজেন আপনি কোথায় বলছেন? এতে টোটাল আলফা হাইড্রোজেন, হ্যাঁ ওই তো দেখ, ও অন্বেষা অন্বেষা এখন জয়েন করলি না? হ্যাঁ স্যার। দেখ আমি বলেছি কি না, একটু রিভিশন করে দিই। দেখ জাস্ট এই যে ডবল বন্ড আছে না বাবু, ডবল বন্ডের পাশের যে কার্বন ওকে বলবো আলফা কার্বন। হয়েছে? আলফা কার্বনের হ্যাঁ সঙ্গে বাবু যে হাইড্রোজেন থাকবে তাকে বলবো আলফা হাইড্রোজেন। আলফা হয়েছে? হাইড্রোজেন। আমরা পড়ছি এলিমিনেশন রিঅ্যাকশনস। দেখ এলিমিনেশন রিঅ্যাকশনস আইদার দেখ এইচ এক্স ইউনিট এখানে এলিমিনেট হতে পারে, এক্স এক্স ইউনিট এখানে এলিমিনেট হতে পারে, এইচ ও এইচ ইউনিট এলিমিনেট হতে পারে। আলটিমেট যাই এলিমিনেট হোক না কেন আমাদের প্রোডাক্ট আসবে একটা অ্যালকিন। এবার অ্যালকিন আমরা স্টেবিলিটি কি করে জাজ করবো অ্যালকিনের? না সেই অ্যালকিনটাই বেশি স্টেবল হবে স্যার যার বেশি আলফা হাইড্রোজেন আছে। যার বেশি আলফা হাইড্রোজেন তার স্টেবিলিটি বেশি, ডিউ টু হাইপার কনজুগেশন। দিস ইজ ডিউ টু হাইপার কনজুগেশন। ঠিক আছে, সেসব আমি এক্সপ্লেনেশন পরে দিচ্ছি। তাহলে এখন আমরা তোমরা আমাকে এখন বলো যে এই কোশ্চেনটাতে বলো কতগুলো আলফা হাইড্রোজেন আছে? সিম্পল কোশ্চেন, বলো। শিওর? শিওর? স্যার এটা কি বেনজিনের মধ্যে এই কার্বনটার কথা বলবো নাকি বাইরেরটার কথা? এটা বেনজিন নয় প্রথমত, বেনজিন হলে হ্যাঁ ভেতরে রিং থাকতে হবে। হ্যাঁ স্যার। আমি ওসব জানি না, আমি জিজ্ঞেস করছি আলফা হাইড্রোজেন কত। দেখো তুমি তোমার কনসেপ্টে এগোবে। স্যার এটা ডাবল বন্ড, ডবল বন্ডের এটাতে একটা কার্বন হবে। ইয়েস স্যার ডবল বন্ডের পাশে এটা একটা আলফা কার্বন আছে। স্যার ডবল বন্ড তার পাশের কার্বন একটা তো আলফা এটা কার্বন। একটা আলফা কার্বন। স্যার ডবল বন্ড তার পাশে কার্বন এটাও একটা আলফা কার্বন। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে ওখানে তিনটে, এখানে দুটো, এখানে দুটো, তাহলে ইয়েস। সাতটা হবে। আচ্ছা যদি কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করতে কতগুলো আলফা কার্বন আছে, না স্যার 3 আলফা কার্বন, 3 আলফা কার্বন। বেনজিন নয় এটা প্রথমত, 3 আলফা কার্বন। এবার দেখো 3 আলফা কার্বনের সাথে আমি যদি ড্র করতে চেষ্টা করি আলফা হাইড্রোজেনগুলো, দেখো এই যে আলফা কার্বন এখানে কটা হাইড্রোজেন? একটা, দুটো, এখানে একটা, এখানে দুটো, এখানে একটা, দুটো, তিনটে, কটা হচ্ছে? 7টা। দেখো আর কি কোনো আলফা হাইড্রোজেন আছে? না, আর কোনো আলফা হাইড্রোজেন নেই। তাহলে টোটাল 7 আলফা হাইড্রোজেন। সো আমাদের একটু এগুলো ক্যালকুলেশনস জানতে হবে। সো টোটাল 7 আলফা হাইড্রোজেন, 3 আলফা কার্বন, 7 আলফা হাইড্রোজেন। ক্লিয়ার? তাপসী তবুও কথা বলছিলাম, যে কথা না বলবি, যে হ্যাঁ এক্স্যাক্টলি, যে না কথা বলবি পরিষ্কার বুঝতে পারবি না। ওকে, ইন্টারাকশন না হলে বুঝতে পারবি না। তাপসী কথাই বলে না। নেক্সট না, অত আস্তে কথা বলে তো লাভ নাই। আচ্ছা, এরপর আমি আরেকটা কনসেপ্ট শেখাই যেটা আমরা অলরেডি জানি, যে আলফা হাইড্রোজেন কনসেপ্ট আমাদের মোটামুটি হলো। হ্যাঁ আচ্ছা, এখানে হাইব্রিডাইজেশন তো তোরা জানিস নিশ্চয়ই, যে এসপি। হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস, ওসব নিয়ে তাহলে কোনো আমার কথা বলার কোনো অবকাশ নেই। আরেকটা আমি তোদের কনসেপ্ট শেখাই। নেক্সট কনসেপ্ট বলি না, এই কনসেপ্ট বলাই বেটার হবে। এখানে আমি কি বলছি শোনো, যে ধরে নিই CH3 CH2 CH2 প্লাস কার্বোক্যাটায়ন। তো এখন বল এই কার্বোক্যাটায়নে কি রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল? না। হ্যাঁ স্যার হবে তো রিয়াল। ইয়েস। দেখো যদি এই পজিটিভ চার্জটা এখানে মাইগ্রেট করে আসে, এখন যেটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন আছে সেটা 2 ডিগ্রিতে কনভার্ট হবে। তাহলে কি হবে? 1 to 2 হাইড্রাইড শিফট, 1 to হাইড্রাইড শিফট, SHIFT। হাইড্রাইড শিফট মানে এখান থেকে একটা হাইড্রোজেন এখানে যাবে। কিরকম হলো জিনিসটা দেখো। এখন তাহলে প্রোডাক্ট যেটা হলো CH3 CH2 মাথায় প্লাস CH3। ঠিক আছে? হ্যাঁ বল। হ্যাঁ ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে দেখ আমাদের এখানেও শোন, আলফা হাইড্রোজেনের পাশের কার্বন যেটা, আলফা হাইড্রোজেন এই সরি আলফা কার্বোক্যাটায়নের পাশের যেটা কার্বন তাকে বলবো আলফা কার্বন। কি বলবো? আলফা কার্বন। এখানেও সেম, কার্বোক্যাটায়নের পাশের যেটা কার্বন তাকে বলবো আলফা কার্বন। আচ্ছা এই রিঅ্যারেঞ্জমেন্টটা কেন হলো? না ডিউ টু মোর আলফা হাইড্রোজেন। দেখো যত এখানেও এর ক্ষেত্রেও কি, এর ক্ষেত্রেও মোর আলফা আলফা হাইড্রোজেন, তো মোর হাইপার কনজুগেশন, মোর হাইপার
conjugation, more hyperconjugation structure leads to more stability, more stability, এইটুকুতেই কাজ হয়ে যাবে। এই যে বললাম, এই যে বক্সটা, more alpha hydrogen, more hyperconjugative structures or more hyperconjugations leads to more stability, এইটুকুতেই কাজ হয়ে যাবে, এইটুকুতেই বলো কি হয়ে যাবে। ভেরি গুড। সো আমাদের এখানে কার্বো, আমি এখানে হাইড্রাইট শিফট হলো, এইচ শিফট করে গেল এখান থেকে একটা। আচ্ছা এখানে আমি তাহলে এটা কেন কেন শিফটিং হলো দেখো, প্রথমে আমার কি হয়েছে, প্রথমে এই ছিল আমার প্রাইমারি কার্বোক্যাটায়ন, প্রাইমারি কার্বোক্যাটায়ন, এখন সেটা কনভার্ট হলো সেকেন্ডারি কার্বোক্যাটায়নে, ঠিক আছে। এবার শোনো, প্রথমে আলফা হাইড্রোজেন ছিল আমার কটা বলো, দুটো। প্রথমে কটা আলফা হাইড্রোজেন ছিল বলো, আওয়াজ নেই। দুটো, দুটো, এখানে দুটো আলফা হাইড্রোজেন ছিল। এখন আমার হয়ে গেছে এদিকে তিনটে, এদিকে তিনটে। তাহলে এখানে যদি আমাকে আলফা হাইড্রোজেন কাউন্ট করতে দেয় আমি পারবো, ইয়েস। এখানে আমার 2 আলফা হাইড্রোজেন, এখানে 6 আলফা। যত বেশি আলফা হাইড্রোজেন তত বেশি হাইপার কনজুগেশন, তত ভালো স্টেবিলিটি, ঠিক আছে। সো এই কনসেপ্টগুলো আমাদের একটু কাজে লাগবে, যার জন্য আমি আগে একটু ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট দিয়ে রাখছি। বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা এবার আরেকটা কনসেপ্ট আমি একটু বলি, ঠিক আছে। অনেক দেখবে অনেক ক্ষেত্রে কোশ্চেন্স করতে আমাদের কাজে লাগবে। আমি জাস্ট কোশ্চেন দেখো, তোমাদের এখন যে কন্ডিশনস, এখন যদি আমি পুরো ধরে থিওরি পড়াতে যাই তাহলে হচ্ছে আমাদের 2 বছর লেগে যাবে, ঠিক আছে। সো আমাদেরকে এখন কীভাবে পড়তে হবে, স্মার্টলি পড়তে হবে, স্মার্ট লার্নিং, মানে কোশ্চেন যেন বেরিয়ে যায়, যেন তুমি কোশ্চেন সব উদ্ধার করে চলে আসতে পারো, ঠিক আছে। মনে করো একটা তোমাকে আমি কোশ্চেন দিচ্ছি এরকম, ঠিক আছে। এর বাইরে একটা CH2 প্লাস আছে, ঠিক আছে। এর বাইরে একটা CH2 প্লাস আছে। এখন শোন, আমি তোদের আগেও একদিন বলেছিলাম যে 4 মেম্বার রিং অ্যান্ড 3 মেম্বার রিং অ্যালকেন, এরা কিন্তু অ্যালকেন, কোনো ডবল বন্ড নেই এখানে। 3 মেম্বার অ্যান্ড 4 মেম্বার রিং অ্যালকেনগুলো একটু আনস্টেবল ডিউ টু অ্যাঙ্গেল স্ট্রেন। তাহলে আমি কি বলেছিলাম, 3 4 মেম্বার্ড সাইক্লো অ্যালকেন আনস্টেবল ডিউ টু অ্যাঙ্গেল স্ট্রেন, এরা অ্যাঙ্গেল স্ট্রেনের জন্য আনস্টেবল। বাকি কথা অ্যালকেনে পড়বো। দেখো এরা যদি চান্স পাই তাহলে এরা সবসময় চেষ্টা করবে আমি রিং এক্সপ্যানশন করব। কি করব? রিং এক্সপ্যানশন করব। রিলেটিভলি 5 মেম্বার অ্যান্ড 6 মেম্বার রিংগুলো কি হয়, স্টেবল হয়। তাহলে 5-6 মেম্বার্ড রিং রিলেটিভলি more stable, 5-6 member ring relatively more stable। তাহলে দেখো 3 member ring বা 4 member ring এরা সব সময় চাইবে কি না, আমি রিংটা এক্সপ্যান্ড করব। কি করব? রিং এক্সপ্যান্ড করব। বাট 5 member ring হচ্ছে স্টেবল অ্যান্ড ভেরি গুড, 6 member ring ইজ অলসো স্টেবল। তাহলে কি বললাম বোঝা গেল? 3 মেম্বার রিং, দেখো কজন মেম্বার আছে, একজন, দুজন, তিনজন, ব্যাস 3 মেম্বার, 4 মেম্বার, 5 মেম্বার, 6 মেম্বার। এখন দেখো আমি একটা কার্বোক্যাটায়ন ড্র করেছি, দেখো এই যে কার্বোক্যাটায়নটা তোমাদেরকে আমি এখানে ড্র করে দেখাচ্ছি সেটা হচ্ছে কিরকম, দেখো কত মেম্বার আছে, 4 মেম্বার, ভেরি গুড। আর বাইরে হচ্ছে কি আছে, CH2 প্লাস, ঠিক তো, বাইরে CH2 প্লাস। শোনো এখন এখানে কনসেপ্ট আমি যেটা বলতে চাইছি, 4 মেম্বার রিং যদি চান্স পাই ও সবসময় 5 মেম্বার রিংয়ে কনভার্ট হওয়ার চেষ্টা করবে। 4 মেম্বার রিং যদি চান্স পাই ও সবসময় 5 মেম্বার রিংয়ে কনভার্ট হওয়ার চেষ্টা করবে। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। দেখো এই হচ্ছে আমাদের কার্বোক্যাটায়নটা বাইরে আছে, কার্বোক্যাটায়নটা, তাহলে এক্ষেত্রে কার্বোক্যাটায়নকে বলবো এক্সটার্নাল কার্বোক্যাটায়ন বা বাইরে। এখন শোনো কার্বোক্যাটায়ন যদি বাইরে থাকে, দেখো
কার্বোক্যাটায়নের রেসপেক্টে আমার এই বন্ডটা, এই কার্বনটা আলফা কার্বন, এই কার্বনটা বিটা কার্বন, আবার এই কার্বনটাও বিটা কার্বন, তাই তো? আর হ্যাঁ আরেকটা, এটা এটা ছিল আলফা বিটা, দেন এটা গামা, ওটা বাদ দাও। তাহলে তুমি যে কোনো একটা আলফা বিটা বন্ডকে কি করবে, যে কোনো একটা, সিম্পলি একদম সুন্দর করে মনে রাখো, যে কোনো একটা আলফা বিটা বন্ডকে খুলবো, খুলে কার্বনের সাথে জুড়বো। কি করব? মন দিয়ে শোনো, একদম সিম্পল কনসেপ্ট, কোনো জটিলতার কোনো ব্যাপারই নেই। এই যে এই একটা আলফা বিটা বন্ডকে খুলবো, এই কার্বনের সাথে জুড়ে দেবো। তাহলে জিনিসটা কিরকম ঠিক দাঁড়াচ্ছে দেখো, আমি যদি একটু এটাকে কপি পেস্ট দিই, তাহলে এই জিনিসটা ঠিক কিরকম দাঁড়াচ্ছে স্যার, না আমি বললাম কি না, আমরা একটা বন্ডকে ভাঙবো, যে কোনো একটা আলফা বিটা বন্ডকে ওর রেসপেক্টে ভাঙবো, ভেঙে CH2 মানে কার্বোক্যাটায়ন যেটা আছে তার সাথে জুড়বো। দেখো এবার আমি অ্যানিমেশন দেখাচ্ছি, মন দিয়ে শোনো। আমরা কি করেছি না, একটা বন্ডকে ভেঙেছি, বেশ হলো। স্যার আলফা বিটা এই বন্ডটাকে আমরা ভেঙেছি, ঠিক আছে? ভেঙে এই বন্ডটাকে আমরা নিয়ে যাচ্ছি, দিয়ে কি করবো বললাম, ওই বন্ডটাকে জুড়বো এই কার্বনের সাথে। দেখো জুড়েছি, জুড়েছি। এখন দেখো তো কতজন মেম্বার হয়ে গেছে রিংটার? 5 মেম্বার। তাহলে এখন 4 মেম্বার থেকে রিংটা আমার কতজন মেম্বার হয়ে গেল? 5 জন। তাহলে এই যেই বন্ডটা আগে এইখানে ছিল, যেটাকে আমি ইয়েলো ডট দিয়ে ড্র করছি, দেখো এই বন্ডটা তো আগে এখানে ছিল, এই যে ইয়েলো ডটটা, এই বন্ডটা আগে এখানে ছিল, এই বন্ডটাকে খুলে আমি এইখানে দিলাম। বোঝা গেল? এই রকম ঘটনা যেটা ঘটলো এখানে কি হলো দেখো, এরপর 4 মেম্বার রিং ছিল, 4 কার্বন, সেখান থেকে হলো 5 কার্বন রিং। রিংয়ে কতজন কার্বন ছিল? এখানে রিংয়ে ছিল 4 জন, এখানে রিংয়ে হলো 5 জন। এইরকম ঘটনাকে আমরা বলি ডেমজেন অফ রিং এক্সপ্যানশন, অথবা শুধু সিম্পলি বলি রিং এক্সপ্যানশন। এটাকে যদি তুমি একটু সিমেট্রিক্যালি লিখো, 5 জন কার্বন আছে তো, তাহলে আমি কিভাবে লিখবো দেখো, 5 কার্বন রিং হলো, দাঁড়াও, সিমেট্রি দিয়ে মাথায় প্লাস, কেন অলরেডি আমরা CH2টা কিন্তু গ্রুপে নিয়ে নিয়েছি, CH2 কে নিয়েই তো 5 কার্বন হলো, বোঝা গেল না? বোঝা গেছে? তাহলে এখন দেখো, দিস ইজ 5 কার্বন রিং, দিস ইজ রিলেটিভলি মোর স্টেবল। এই যে জিনিসটা, এইটাকে আমরা বলি ডেমজেন অফ রিং এক্সপ্যানশন, অথবা তুমি সিম্পলি মনে রাখবে, অত নাম তোমায় কেউ জিজ্ঞেস করবে না, একে আমরা সিম্পলি বলি রিং এক্সপানশন, রিং এক্সপানশন। ঠিক আছে? অনলাইন ক্লিয়ার? হ্যাঁ স্যার। সবার ক্লিয়ার? দিশা বুঝেছিস? ওকে, ভেরি গুড। তাহলে নেক্সট দেখ, এবার দেখো এই তো গেল 4 মেম্বার রিং থেকে 5 মেম্বার রিং হওয়ার গল্প। এখন যদি এরকম সিন থাকে, মনে করো 5 মেম্বার রিং, তার বাইরে কি আছে? CH2 প্লাস এক্সটার্নাল। হ্যাঁ, এখানে একটা কথা মনে রাখবে, যেখানে সেখানে আবার তোরা রিং এক্সপানশন করে দিস না, আগে হ্যাঁ এক্সটার্নাল থাকতে হবে কার্বোক্যাটায়ন আছে। আচ্ছা, 5 মেম্বার রিং এর থেকেও 6 মেম্বার রিং কিন্তু বেশি স্টেবল, আবার 7 মেম্বার রিং এর থেকেও 6 মেম্বার রিং বেশি স্টেবল, ঠিক আছে? সো 6 মেম্বার রিং একটু বেশি স্টেবল। তাহলে দেখ, এই যে আবার আমি বোঝাচ্ছি, এই যে কার্বোক্যাটায়নটা এখানে তৈরি হয়েছে, এর পাশের কার্বনকে বলবো আলফা, তার পাশেরটাকে বলবো বিটা, অথবা এইটা বিটা, সে যে কোনো, আপনি আগেরটা উপর এইদিকে করলেন, নিচেরটা এদিকে করলেন, হ্যাঁ ঠিক আছে, চলো না, অসুবিধা কি আছে, চলো ওইটাকে করবো এবারে। দেখো স্যার কি করবেন না, এই যে আলফা বিটা বন্ডটা আছে, এই লিঙ্কেজটা আমি কার্বনকে দেবো, কাকে? ক্লিয়ার কনসেপ্ট? দেখো তাহলে স্যার এখন আমার রিংয়ে কতজন ছিল শুরুতে বলো, এখন আরো একজন যোগ হলো। তাহলে হ্যাঁ, এর একটু যদি আপনি অ্যানিমেটেড ভার্সনটা ড্র করেন, জিনিসটা কেমন দেখতে হবে না, দেখো এই রকম। আচ্ছা, এই এই CH2 প্লাস, তাই তো? আর ওপরের আলফা বিটা বন্ডটা যেটা, এইটা, এই তো এইটা আগে ছিল তো, ওইটা আমি এখন এখানে করে দিয়েছি, ব্যাস হয়েছে। ব্যাস, তাহলে আমার আগে এখানে বন্ড ছিল যেটা, সেটা আমার এখানে হয়ে গেছে। তাহলে এখন আমার দেখো রিংটাই গুনে দেখো কতজন মেম্বার হলো, 1 2 3 4 5 6। এইটাকে আমরা কি করব, একটু ভদ্রভাবে লিখবো, যেন একটু দেখতে ভালো লাগে।
তাহলে এটাকে আমরা লিখবো 6 মেম্বার রিং হয়ে গেছে, ওপরে প্লাস। আর দয়া করে কেউ 6 মেম্বারের রিং তার সাথে CH2 প্লাস করে দিও না, টোটাল কার্বন তো সেম থাকবে। হয়েছে? বোঝা গেল? এইটা হলো অনেক বেশি স্টেবল। দিস ইজ অনেক বেশি 6 মেম্বার 6 কার্বন রিং, ব্র্যাকেটে স্টেবল। ঠিক আছে, এবার নেক্সট আরেকটা কনসেপ্ট দিই। হ্যাঁ, কি হয়েছে? নেটওয়ার্ক শেষ নাকি? হ্যাঁ? না, সেটা তো পরে দেখাচ্ছি। আমি হচ্ছে তো আগে আরেকটা যেটা কনসেপ্ট দেবো সেটা হচ্ছে, এটা 3 মেম্বার রিং আছে, এখানে একটা এক্সটার্নাল কার্বোক্যাটায়ন আছে। এর জন্য কি হবে বলো? বেশ, তোমরা ভাবো এর জন্য কি হবে। আমি জল খেয়ে আসি, এই জল চা একটু খেয়ে আসি, ঠিক আছে? ফোর মেম্বার রিং হয়ে যাবে এটা। 4 মেম্বার রিং হয়ে যাবে, তাই তো? কমন কমন সেন্স আমাদের তাই বলে, কিন্তু না, এখানে 4 মেম্বার রিং হবে না বলছি আমি। থাক, এক সেকেন্ড, একটু আসছি। দেখ, রেডি? জলটা খেয়ে বলি। দেখো, চাটা খেয়েই মনে, 5 মিনিট ওয়েট করে একটু, চা খেয়ে দিই। এটা কেন ইয়ে হবে না? এখানে কন্ডিশন আছে। বলছি এরকম টাইপের কোশ্চেন আছে।
So, এই যে কার্বোক্যাটায়নটা আমরা এখানে ড্র করেছি, এর একটা স্পেশাল নাম আছে। কি নাম জানিস? এর নাম হচ্ছে, শোন, সাইক্লোপ্রোপাইল। দেখো সাইক্লোপ্রোপাইল কেন, এই গ্রুপটার নাম সাইক্লোপ্রোপাইল গ্রুপ। সাইক্লো কেন, সাইক্লো তাই, তিনটে কার্বন আছে তার জন্য কি প্রোপাইল। সাইক্লোপ্রোপাইল মিথাইল কার্বোক্যাটায়ন, মিথাইল কার্বো সি পি, সাইক্লোপ্রোপাইল মিথাইল কার্বোক্যাটায়ন, ঠিক আছে। এখন দেখ, এই যে সাইক্লোপ্রোপাইল মিথাইল কার্বোক্যাটায়ন দেখছিস, আমরা নর্মালি রেজোনেন্স পড়ি, কি রেজোনেন্স বলতো না, পাই বন্ডের রেজোনেন্স পড়ি আমরা, পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন হয়, লোন পেয়ার পাই বন্ডে, পাই বন্ড লোন পেয়ারে পড়ি তো। বাট সাইক্লোপ্রোপাইল মিথাইল কার্বোক্যাটায়ন এমন একটা, এখানে দেখা যায় নন ক্লাসিক্যাল রেজোনেন্স। কি দেখা যায়? নন ক্লাসিক্যাল রেজোনেন্সের অর্থ হচ্ছে স্যার সিগমা রেজোনেন্স। নর্মালি রেজোনেন্সে আমরা কিভাবে রেজোনেন্স দেখাই, যে হ্যাঁ মনে কর সিএইচ টু ডবল বন্ড, হ্যাঁ সিএইচ টু, তারপরে ধর সিঙ্গেল বন্ড সিএইচ, তারপরে ধর সিএইচ টু ডবল বন্ড সিএইচ টু, তাই তো এইভাবে দেখাই। কি কি বলি কথাটা আমরা জেনারেলি বলি যে পাই সিগমা পাই, অথবা ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড। এখানে কি হয়, পাই বন্ডটা ভেঙে আসে, এই বন্ডটা এর মাথায় ওঠে, কার্বনের মাথায় ওঠে, তাই তো। তাহলে এই হচ্ছে আমাদের নর্মাল পাই বন্ড রেজোনেন্স, দিস ইজ ক্লাসিক্যাল রেজোনেন্স, এটা হচ্ছে ক্লাসিক্যাল রেজোনেন্স। কিন্তু আমাদের নন ক্লাসিক্যাল রেজোনেন্সের ব্যাপারটা ঠিক কীরকম দেখো। নন ক্লাসিক্যাল রেজোনেন্স হচ্ছে কি, দেখো এইটা, এ কিভাবে রেজোনেন্স করে আগে আমি দেখাচ্ছি, তারপরে বলছি যে কেন ও ওইভাবে রেজোনেন্স করে এবং কেন ও ওইভাবে রেজোনেন্সের জন্য স্টেবল, ঠিক আছে। হুম, করেছিলাম কয়েকটা কোশ্চেন, আচ্ছা আচ্ছা। তো দেখ, হ্যাঁ এবার শোন, নন ক্লাসিক্যাল রেজোনেন্সের ব্যাপারটা কি না, দেখো এইখানে হিসেব মতো আমাদের হওয়া উচিত কি ছিল, 3 মেম্বার রিং আছে স্যার, এক্সটার্নাল কার্বোক্যাটায়ন আছে, তাহলে আমাদের কনসেপ্ট বলছে এর রেসপেক্টে এটা আলফা ওটা বিটা, তাহলে এখানে আমাদের কি করব, এইটা খুলে এখানে দিয়ে দেওয়া উচিত ছিল, তাই তো। বাট এখানে কিন্তু রিং এক্সপানশন হবে না, এখানে রিং এক্সপানশন হবে না। দেখো আমি রিং এক্সপানশন কেন করছি না স্যার, আমি মোর স্টেবিলিটি গেন করতে চাই, আমি মোর স্টেবিলিটি গেন করতে চাই, আমি 4 মেম্বার থেকে 5 মেম্বার বানতে চাই, 5 মেম্বার থেকে 6 মেম্বার বানতে চাই, কেন, আমি মোর স্টেবল হতে চাই। কিন্তু অলরেডি যদি আমি স্টেবল থাকি, অলরেডি যদি আমি সিগমা বন্ড রেজোনেন্স বা নন ক্লাসিক্যাল রেজোনেন্সের থ্রুতে স্টেবল থাকি, তাহলে আর আমার আর স্টেবিলিটি গেন করার কোনো আকাঙ্ক্ষা থাকবে না, কোনো ইচ্ছে থাকবে না। তাহলে ওই জন্য কি এখানে কিন্তু রিং এক্সপানশন হবে না। কেন? কারণ এই স্ট্রাকচারটাই, এই যে স্ট্রাকচারটা, এ নিজেই স্টেবল, দিস ইজ স্টেবল ডিউ টু, দিস ইজ স্টেবল ডিউ টু সিগমা রেজোনেন্স, সিগমা রেজোনেন্স। তাহলে এই জন্য কি অন্যগুলোতে যেমন রিং এক্সপানশন হচ্ছিল, এক্ষেত্রে সেটা হবে না। এরপর দেখো এর সিগমা রেজোনেন্সের জন্য এই স্থায়িত্ব কিভাবে আসছে আমরা সেটা এবার আঁকার চেষ্টা করছি। দেখো হলো, হয়েছে ঠিক তো। দেখো প্রথমে কি হলো, দেখো এই যে এই যে বন্ডটা, এই বন্ডটা পুরো খুলে আসবে, কি করবে পুরো, দেখো এই যে বন্ডটা আছে দেখছো, এই বন্ডটা মনে করো পিঙ্ক দিয়ে আমি লিখছি যে বন্ডটা, এই পিঙ্ক বন্ডটা পুরো খুলে দাও, হলো এই পিঙ্ক বন্ডটা পুরো খুলে এইখানে পড়লো, তার মানে পুরো বন্ডটা এসে গেল এইখানে, হলো। তখন কার্বনের পজিটিভ চার্জ নিউট্রাল হয়ে গেল, কারণ কার্বন ইলেকট্রন পেয়ে গেল, অক্টেট কমপ্লিট হয়ে গেল, আর বন্ডটা যেখান থেকে এসেছিল সেই কার্বনের মাথায় পজিটিভ চার্জ হয়ে গেল। খুব সাবধান, আমরা যখন এক্সপানশন করছিলাম দেখো, আমরা কিন্তু এই বন্ডের শুধুমাত্র এই এন্ডটাকে খুলে নিয়ে যাচ্ছিলাম, দেখো
কি করছিলাম আমরা, এই যে এইখানে যে বন্ডটা ছিল, দেখো এখানে যে বন্ডটা ছিল, বন্ডটা কিন্তু আলফা বিটা, শুধু আমরা কি করছি দেখো, আলফা এনটাকে খুলছি, খুলে নিয়ে গিয়ে জয়েন করছি, হয়েছে। এখানে কিন্তু আমরা কোনোভাবেই পুরো বন্ড খুলছিলাম না, বোঝা গেল। কিন্তু এখানে কি করছি দেখো, এখানে আমরা পুরো বন্ড যেটা এইখানে যেটা ছিল, পুরো বন্ডটাকে খুলে এখানে দেবো, হলো। তাতে করে কি হলো, এই কার্বন পজিটিভ ছিল সে নিউট্রাল হবে, আর যার মাথায় নিউট্রালিটি ছিল সে পজিটিভ হবে। তাহলে এর এইটা একটা স্ট্রাকচার হতে পারে সিগমা রেজোনেন্সের। তাহলে দেখো, হ্যাঁ এই তো দেখ না, এটাই একটা স্ট্রাকচার, তোদের লেভেলে এটাই মনে রাখিস যথেষ্ট। তাহলে দেখ, এইটা কি বন্ড ছিল স্যার, সিগমা বন্ড, তাই তো। তাহলে দেখো সিগমা বন্ড এখানে রেজোনেন্সে পার্টিসিপেট করছে, সিগমা বন্ড এখানে খুলে গেছে, তাহলে দিস রেজোনেন্স ইজ কল্ড সিগমা রেজোনেন্স। স্যার আরেকটা এর কি স্ট্রাকচার হতে পারতো, হ্যাঁ পারতো, কেন পারতো না। কি স্ট্রাকচার স্যার, দেখুন আপনি প্রথমে কি করলেন না, আপনি এই বন্ডটাকে খুলেছেন, এখন আপনি এই বন্ডটাকে খুলে দিন। আপনি একটা পসিবিলিটি কি, এই বন্ডটাকে খুলে এখানে ফেলা, সেকেন্ড পসিবিলিটি কি, এই বন্ডটাও তো খুলতে পারে, এই বন্ডটাকে খুলে এখানে ফেলা। তাহলে প্রথমে আমরা, হ্যাঁ জিনিসটা সেমই হবে, জাস্ট দেখতে আমি জাস্ট বলছি কটা আমরা রেজোনেটিং স্ট্রাকচার পাবো। দেখো সেকেন্ড টাইম আমরা কি করলাম, দেখো সেকেন্ড টাইম আমি করলাম CH2 প্লাস, এই বন্ডটাকে খুলে নিলাম, এই বন্ডটাকে পুরো যদি খুলে নিয়ে আমি এখানে ফেলি, তাহলে এর নিউট্রাল হয়ে গেল, এর মাথায় প্লাস চার্জ এলো। তাহলে আমরা কটা সিগমা রেজোনেটিং স্ট্রাকচার এখানে পাচ্ছি, দুটো। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ সিগমা রেজোনেন্স, সিগমা রেজোনেন্স। দেখো রেজোনেন্সে জেনারেলি পাই ইলেকট্রন পার্টিসিপেট করে, লোন পেয়ার পার্টিসিপেট করে, বাট সিগমা রেজোনেন্স ওই রকম রেজোনেন্সকে আমরা বলি ক্লাসিক্যাল রেজোনেন্স, বাট সিগমা বন্ড পার্টিসিপেট করছে, তো এটা নন ক্লাসিক্যাল স্যার এটা কি মানে রেজো। দেখো অনেক ক্ষেত্রে এরকম দেখা যায়, কিন্তু তোদের লেভেলে তোরা এইটা মনে রাখ, এতেই নিট পেরিয়ে যাবি, নিট কেন যেইও পেরিয়ে যাবি, ঠিক আছে। স্যার হ্যাঁ বল। পাই রেফারেন্স কি সিগমা রেফারেন্স বেসিস। হ্যাঁ এবারে আসছি, কেন দেখ, এবারে আসছি দেখ, এই সিগমা রেজোনেন্স কেন হচ্ছে সেটা জানার জন্য। তাহলে এবারে আমাদের প্রশ্ন হবে হোয়াই, অবভিয়াসলি কোশ্চেন হবে যে স্যার কেন হবে, হবে তো। খুব সিম্পলি আমি টাচ করে বেরিয়ে যাচ্ছি ব্যাপারটা। দেখ এই আমাদের হচ্ছে ছিল তো, এই প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল কত বলতো, 60 60 60, ঠিক কিনা। তাপসী শুনছিস? আচ্ছা অনলাইন যারা তারা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা প্রত্যেকটা কার্বন কত, Yes, sir. হাইড্রোজেন 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 হাইড্রোজেন। দেখো প্রত্যেকটা কার্বনে কিন্তু 4টে করে সিগমা বন্ড ফর্ম করেছে, কটা করে, যদি 4টে করে সিগমা বন্ড প্রত্যেকটা কার্বন ফর্ম করে, প্রত্যেকটা কার্বনই sp3 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 হাইব্রিডাইজড, তাই তো। এখন sp3 হাইব্রিডাইজেশন হলে আমরা জানি স্যার বন্ড অ্যাঙ্গেল হয় 109°28', ঠিক তো। তাহলে sp3 হাইব্রিডাইজেশন হলে আমাদের বন্ড অ্যাঙ্গেল হওয়া উচিত ছিল 109°28', কিন্তু স্যার এখানে আমরা দেখছি কার্বন কার্বন বন্ড অ্যাঙ্গেল কত, 60°। তার মানে স্যার যেই জিনিসটা এই রকম থাকার কথা ছিল, আপনি তাকে এই দিকে টেনে এনে এই দিকে টেনে এনে এইভাবে ধরে রেখেছেন, ঠিক না। এই অ্যাঙ্গেলটা কত, 109°28', যদি ইমাজিন করিস যে একটু বড় অ্যাঙ্গেল অবশ্যই হবে, 109°28', একটু বড় অ্যাঙ্গেল হবে। স্যার আপনি সেই বড় অ্যাঙ্গেলটাকে এইখানে ধরে এনে টেনে রেখেছেন, তাই তো, ঠিক কি না, ঠিক তো। তাহলে স্যার নিশ্চয়ই এখানে একটা অ্যাঙ্গেল স্ট্রেন জেনারেট হচ্ছে, কি জেনারেট হচ্ছে বলো, অ্যাঙ্গেল স্ট্রেন জেনারেট হচ্ছে। দেখো তাহলে ফার্স্ট আমার লজিক কি গেল দেখো না, একটা আমার প্রত্যেকটা হাইব্রিডাইজড অরবিটাল sp3 হাইব্রিডাইজড অরবিটাল অ্যাঙ্গেল হওয়া উচিত ছিল 109°28'। তো স্যার এখানে হয়েছে কি না, আপনার এই যে আপনি যখন এটা ড্র করছেন, আমার ওভারল্যাপিং কনসেপ্ট তো আমি অ্যাভয়েড করতে পারবো না। দেখো এই যে কার্বন, ওর এটা sp3 হাইব্রিডাইজড অরবিটাল, আচ্ছা আমি এই অরবিটালগুলো একটু অন্য কালার দিয়ে ড্র করি, কালারফুল হবে ব্যাপারটা। তাহলে স্যার এই যে কার্বন, এটা এর sp3 হাইব্রিডাইজড অরবিটাল, তাই তো। আর একটা লোক ছোট্ট করে আমি এদিকে দেখাচ্ছি sp3 হাইব্রিডাইজড অরবিটালের। আচ্ছা আবার স্যার এইখানে যে কার্বন, ঠিক আছে, ওর ওর হচ্ছে আপনি একটু বড় করে আঁকলে ভালো হতো,
এই আচ্ছা স্যার, এই যে কার্বন আবার আপনি ড্র করেছেন, ওর হচ্ছে কি এইটা sp3 হাইব্রিডাইজ অরবিটাল, আর একটা ছোট্ট করে লোব এখানে, ঠিক আছে। আবার দেখো আরেকটা যে কার্বন আছে, সেই কার্বনটা আমি যদি গ্রিন দিয়ে ড্র করি, তাহলে এর sp3 হাইব্রিডাইজ অরবিটালটা কিভাবে দেখো, আহ, এর sp3 হাইব্রিডাইজ অরবিটাল যেটা আসছে সেটা একটা এইভাবে, একটা এইভাবে, আর আরেকটা এইটার এইভাবে, ঠিক আছে। মানে দেখো অরবিটাল গুলো থাকা উচিত ছিল আমার কত ডিগ্রি অ্যাঙ্গেলে বলো, অরবিটাল গুলো আমার থাকা উচিত ছিল স্যার, হ্যাঁ 109 ডিগ্রি 28 মিনিট, বাট এখন দেখছি অরবিটাল গুলো আছে আমার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবার অরবিটাল ইলেকট্রন থাকে স্যার, অ্যাঙ্গেল যদি আমি কমিয়ে দিই, অরবিটাল 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 রিপালশন ইনক্রিজ করবে, হ্যাঁ ঠিক কিনা বলো। হ্যাঁ স্যার। অরবিটাল অরবিটাল রিপালশন যদি ইনক্রিজ করে, তখন দেখো আমার সিগমা বন্ড যখন ফর্ম হয়, সিম্পলি আমার সিগমা বন্ড ফর্ম হতে গেলে কি কম্বিনেশন হতে হবে, হেড অন ওভারল্যাপিং। দেখো হেড, এখানে সবগুলো হেড অন ওভারল্যাপিং আমি ড্র করেছি। এই যে সিগমা বন্ড ফর্ম হচ্ছে, দেখো এই সিগমা বন্ড ফর্মেশনের জন্য কি কিরকম ওভারল্যাপিং হতে হবে বলো। হেড অন। এইটাও দেখো হেড অন, এটা মানে মুখোমুখি মুখোমুখি, তাই তো, হেড অন ওভারল্যাপিং হতে হবে, মুখোমুখি ওভারল্যাপিং হতে হবে। কিন্তু অরবিটাল অরবিটাল রিপালশনের জন্য এখন আমার কি হয়ে যাচ্ছে জিনিসটা, একটু আমি ড্র করছি। অরবিটাল অরবিটাল রিপালশন ইনক্রিজ, সো bending of so bending of orbital takes place. অরবিটাল অরবিটাল রিপালশনের জন্য কি হচ্ছে, অরবিটাল বেন্ড হয়ে যাচ্ছে, অরবিটাল বেন্ড হয়ে যাচ্ছে। এবার অরবিটাল যখন বেন্ড হয়ে যাচ্ছে, একটা সিন এরকম আসছে দেখো, আমার অরবিটাল গুলো হেড অন ওভারল্যাপিং আর হেড অন কলিশন হওয়া উচিত ছিল, কিন্তু সেটা না হয়ে একটা সিন এরকম হয়ে যাচ্ছে, অরবিটাল এই যে লাইন বরাবর, এই লাইন বরাবর ওভারল্যাপ হওয়ার কথা ছিল তো, কিন্তু জোরদার অরবিটাল অরবিটাল রিপালশন হওয়ার জন্য কি হলো দেখো, জোরদার অরবিটাল অরবিটাল রিপালশন হওয়ার জন্য এইখানে যে অরবিটালটা, এটা এইদিকে বেন্ড হয়ে চলে এলো লাইনে না থেকে, বুঝে গেল। আবার এখানে যে অরবিটালটা, এটা এইদিকে বেন্ড হয়ে চলে এলো লাইনে না থেকে, বোঝা গেল, বোঝা গেল কি না। হ্যাঁ স্যার। তাহলে দেখো এই যে অরবিটালগুলো লিনিয়ার ওভারল্যাপিং না হয়ে বেন্ড হয়ে গেল। এখন দেখো এই জিনিসটা লিটল বিট কোন দিকে চলে যাচ্ছে বলো তো। দেখো যদি আমার এরকম ওভারল্যাপিং হতো, হেড অন ওভারল্যাপিং, তখন আমি তাকে বলতাম সিগমা বন্ড ফর্ম করে, তাই তো। যদি আমি বলতাম লিনিয়ার ওভারল্যাপিং আর হেড অন ওভারল্যাপিং, তখন আমার সিগমা বন্ড ফর্ম করে। যদি স্যার, সাইড থেকে করে দিলে পাই বা। ভেরি গুড, যদি স্যার সাইড ওয়াইজ ওভারল্যাপিং হতো, তখন বলতাম আমি পাই বন্ড ফর্ম করে। কিন্তু স্যার এই জিনিসটা কেমন যেন একটা হয়ে যাচ্ছে, এই জিনিসটা এইখানে যে ওভারল্যাপিংটা, এই ওভারল্যাপিংটা একটু কেমন যেন হয়ে যাচ্ছে, কেমন না এইরকম আর এইরকম। স্যার না তো এটা সিগমা, আবার না তো এটা পাই, এই বন্ডটাকে আমরা বলবো বেন্ট বন্ড। কি বলবো, বেন্ট বন্ড। যেমন যেমন পড়াচ্ছি লাইন বাই লাইন, তেমন তেমন মনে রেখো, ঠিক আছে। অ্যান্ড দিস বেন্ট বন্ড, দিস ইজ ইন্টারমিডিয়েট অফ সিগমা অ্যান্ড পাই বন্ড। এই বেন্ট বন্ডটা ইন্টারমিডিয়েট কার কার মধ্যে, সিগমা অ্যান্ড পাই বন্ডের মধ্যে। দেখো আমি কেন এইসব বললাম, আমাদের সিগমা বন্ড হলে কি হতো না, হেড অন ওভারল্যাপিং হতো, পাই বন্ড হলে স্যার সাইড ওয়াইজ ওভারল্যাপিং হতো, ঠিক তো। কিন্তু দেখো এখানে ওভারল্যাপিংটা না তো হেড অন হচ্ছে, আবার না তো পুরো সাইড ওয়াইজ হচ্ছে, ঠিক তো। এখন হেড অনই হওয়া উচিত ছিল, এই যে এইরকমই হেড অন ওভারল্যাপিং এ হওয়া উচিত ছিল, কিন্তু অরবিটাল অরবিটাল রিপালশনের জন্য কি এরা এদিকে একটু বেন্ট হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে কি বলছি। হ্যাঁ স্যার। তাহলে বেন্ট হয়ে যাওয়ার জন্য আমার এইভাবে ওভারল্যাপ করছে, ওরা এইভাবে ওভারল্যাপ করছে। তাহলে এই যে স্যার ওভারল্যাপিংটা আপনি ড্র করেছেন, এটা ঠিক সাইড ওয়াইজ ওভারল্যাপিংও না, আবার না ঠিক হেড অন। হেড অন ওভারল্যাপিংও না। তাহলে না তো সিগমা, না তো পাই। আচ্ছা, এরপর দেখো এই যে ইন্টারমিডিয়েট বিটুইন সিগমা অ্যান্ড পাই, অ্যান্ড এইখানে যে আমাদের ওভারল্যাপিংটা হচ্ছে, এই যে এই ওভারল্যাপিংটা, আমি এর সম্পর্কে যদি দুটো একটা কথা বলে দিই অল্প করে। দিস ইজ নট এ গুড কোয়ালিটি, নট এ গুড কোয়ালিটি ওভারল্যাপিং, দিস ইজ নট এ গুড কোয়ালিটি ওভারল্যাপিং। এবার ওভারল্যাপিং যদি গুড কোয়ালিটি না হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের বন্ড কেমন হবে, উইক বন্ড, সেক্ষেত্রে বন্ড হবে উইক বন্ড, ঠিক আছে। হ্যাঁ,
এবার শোনো, এই বন্ডটাতে ইন্টারমিডিয়েট অফ সিগমা বন্ড অ্যান্ড পাই বন্ড, এটা আমরা কিভাবে বলছি যে এই পাই সিগমার ইন্টারমিডিয়েট, কারণ এই বন্ডটা দেখতে তো লাগছে সিগমা, কিন্তু ইট শোজ দ্য কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকিন। ডবল বন্ডের যেমন কেমিক্যাল প্রপার্টি এ তেমন শো, যেমন আমি তোমাদেরকে অ্যাজ ফর এক্সাম্পল একটু বলছি, ডবল বন্ড তো মনে করো তুমি এখানে এখানে বিয়ার অ্যাড করতে পারো, বিআর টুর সঙ্গে রিয়াকশন করলে, তাই তো? সিমিলারলি এই যে অ্যালকিন দেখছো, সাইক্লোপ্রোপাইল, সাইক্লোপ্রোপেন যেটা, ও কিন্তু এই বন্ড কেটে এখানে একটা বিয়ার জুড়তে পারে। সিমিলার ক্যারেক্টারিস্টিক্স কার মতো দেখাচ্ছে বলো? ডবল বন্ডের মতো। বোঝা গেল? সেগুলো আমরা পরে আলোচনা করব, সেটা ব্যাপার না। আগে বলো, এটা ক্লিয়ার সবার? তাহলে ওই জন্য আমাদের কি হচ্ছে না, এখানে সিগমা রেজোনেন্স দেখা যাচ্ছে। সবাই ক্লিয়ার, বুঝেছো সবাই? অনলাইন? ওকে ওকে, ভেরি গুড। তাহলে আমাদের এই কটা কনসেপ্ট একটু রাখতে হবে, যেখানে এখানে আমাদের কি দেখছি, এখানে আমাদের কোনো রিং এক্সপানশন হচ্ছে না। তাহলে আমাদের এখানে যদি কোনো রিং এক্সপানশন না হয়, এখানে যদি আমাদের কোনো রিং এক্সপানশন না হয়, তাহলে আমরা কি করব? তাহলে এর কোনো আমরা এক্সপানশন করব না, সিম্পল। এরপর যদি তোমাকে ধরো একটা কোশ্চেন দিল, আমি একটু ফিরে যাচ্ছি আমাদের সেই SN1 SN2 কনসেপ্টে, একটু জাস্ট একটা কোশ্চেন করানোর জন্য। আমি যেমন অর্গানিক করাচ্ছি না, প্লিজ কাইন্ডলি নোটস তেমনকে তেমন লিখো। বিশ্বাস করো, নোটসের বাইরে থেকে কোনো কনসেপ্ট, কোনো কোশ্চেন্স হবে না। এনসিআরটিটা একটু দয়া করে রিডিং দিলে আর নোটসটা একটু ভালো করে পড়লে 100% অর্গানিক কভার হয়ে যাবে, মানে নিট লেভেলে, ঠিক আছে? নিট লেভেলে দেখবে 100% কভার হয়ে যাবে। এবার একটা জিনিস বলি, মনে করো আমি তোমাকে একটা প্রশ্ন দিচ্ছি, এখানে CH2Cl, হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর। নেক্সট 2 নম্বরে আমি দিচ্ছি, 2 নম্বরে দিচ্ছি বেনজিন রিং CH2Cl, আচ্ছা CH2Cl। আর 3 নম্বরে আমি দিচ্ছি CH2 ডবল বন্ড CH2Cl। এখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই যে রেট অফ রিয়াকশন টুয়ার্ডস SN1, আমাকে তোমরা অর্ডার বলবে, কি বলবে? অর্ডারটা বলো তো, রেট অফ রিয়াকশন। 2 3 1। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? আর কেউ কিছু বলবে? বলো। 1 2 3, কে বলছে 1 2 3? স্বস্তিকা 1 2 3, রুদ্র 1 2 3, তাপসী 2 3 1, না 1 2 3, 1 2 3 কেন? আচ্ছা, দিশা আনসার দেয়নি, দিশা বল কি হবে? দিশা বল কি হবে? 2 3 1, আচ্ছা বেশ। আচ্ছা, যখনই আমরা SN1 জাজ করতে দেবে, শোনো মন দিয়ে শোনো, কিভাবে কোশ্চেন হ্যান্ডেল করবে, কিভাবে রেট অফ রিয়াকশনস অর রিঅ্যাক্টিভিটি অর রেট অফ রিয়াকশনস টুয়ার্ড SN1। তো শোনো, যখন তোমাকে SN1 জাজ করতে দেবে, তুমি দেখবে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, এখন কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যত বেশি হবে, SN1 দেওয়ার টেন্ডেন্সিও তত বেশি হবে। কেন? যত বেশি স্টেবল ইন্টারমিডিয়েট আমি বানাবো, আমার SN1 হওয়ার টেন্ডেন্সি তত বাড়বে। তো সিম্পলি আমি কি করব, আমি বলেছি প্রত্যেকটার থেকে যখনই এরকম কোশ্চেন দেবে, CL বার করে দেবে। কি করবে? CL বার করে দেবে। প্রত্যেকটা থেকে CL বার করলে, এখন শোনো, এখান থেকে CL বার করলে আমাদের এখন যেটা আমি 1 নম্বরে যেটা পাবো, CL বার করলে এখানে CH2 মাথায় প্লাস, ঠিক কিনা? আচ্ছা চলো, CL থার্ডে আমি লিখছি CH2 ডবল বন্ড CH2Cl। দেখো, সিম্পলি প্রত্যেকটা থেকে আমি কি করব, CL বার করে দেবো। তাহলে এখান থেকে CL বেরিয়ে গেল, এর মাথায় প্লাস, এখান থেকে CL বেরিয়ে গেল, এর মাথায় প্লাস, এখান থেকে CL বেরিয়ে গেল, এর মাথায় প্লাস। এখন শোনো, এটা হচ্ছে বেনজাইল কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে ডবল বন্ডের পাশে, দিস ইজ অ্যালাইল কার্বোক্যাটায়ন, ঠিক আছে? দিস ইজ বেনজাইল কার্বোক্যাটায়ন, দিস ইজ অ্যালাইল কার্বোক্যাটায়ন, অ্যান্ড দিস ইজ ইউর CPM, সাইক্লোপ্রোপাইল মিথাইল কার্বোক্যাটায়ন। এখন শোনো, বেনজাইল কার্বোক্যাটায়ন রেজোনেন্স স্টেবিলাইজড কেন স্যার? এই যে এই বন্ডটা এখানে পড়বে, রেজোনেন্স হবে। সো এখানে রেজোনেন্স হবে। এখানেও স্যার পাই বন্ড, পাই
তার পাশে কি এ ডবল বন্ড বি সিঙ্গেল বন্ড সি উইথ পজিটিভ চার্জ, রেজোনেন্স হবে। তাহলে এখানেও রেজোনেন্স হবে, বোঝা গেল। আবার এখানেও সাইক্লোপ্রোপাইল কার্বোক্যাটায়ন, যেটা আমাদের সাইক্লোপ্রোপাইল মিথাইল কার্বোক্যাটায়ন, এখানেও রেজোনেন্স হবে। অ্যান্ড দিস রেজোনেন্স ইজ ইউর নন ক্লাসিক্যাল রেজোনেন্স। তাহলে দেখো নন ক্লাসিক্যাল রেজোনেন্স, এগুলো কি, এগুলো হচ্ছে ক্লাসিক্যাল। দিস ইজ ক্লাসিক্যাল, কেন এখানে পাই বন্ড রেজোনেন্স, এখানেও পাই বন্ড রেজোনেন্স, সো দিস ইজ অলসো ক্লাসিক্যাল। বাট এটা কি নন ক্লাসিক্যাল। এখন শোনো, আমাদের স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন হচ্ছে, তোমরা একদম এক্স্যাক্টলি যেটা বলেছো সেটাই ঠিক, 1 তারপরে 2, ওকে। সব থেকে বেশি বড় আমাদের স্টেবল কে হলো, নন ক্লাসিক্যাল রেজোনেন্সের থ্রুতে এইটা। তারপরে আমাদের 2 কে ছিল, 2 ছিল আমাদের বেনজাইল কার্বোক্যাটায়ন। আমরা তো 2-3 এর মধ্যে তো ডিফার করতে পারবো, বেনজাইল ইজ মোর স্টেবল দ্যান অ্যালাইল। সো দিস ইজ দ্য নন ক্লাসিক্যালটা কি ক্লাসিক্যালের চেয়ে বেশি স্টেবল? yes, this is the rate of reactions or order towards SN1. This is the order towards SN1, ঠিক আছে। যদিও আমাদের টপিক এলিমিনেশনস, বাট এলিমিনেশন রিঅ্যাকশনস পড়ার জন্য আমাদের একটু বেসটা রেডি করতে হবে, সেই বেসটাই আমি তোমাদের আজ রেডি করে দিচ্ছি জাস্ট। আচ্ছা, এরপর দেখো নেক্সট আমরা আবার ফিরে আসছি আমাদের এলিমিনেশন রিঅ্যাকশনের কনসেপ্টে। দেখো, সো শুরু করা যাক এলিমিনেশন রিঅ্যাকশনস, ঠিক আছে। রেডি? কথা হবে না, হ্যাঁ কথা হচ্ছে। সো এলি ইএলআই, হ্যাঁ দেখো ভাই, ফার্স্ট হচ্ছে দেখো, এইটা অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারও আছে, বাট আমি এলিমিনেশন করাচ্ছি যখন এখানেই করিয়ে দিচ্ছি একদম। আমি এলিমিনেশন যেখানে যত সমস্ত এলিমিনেশন আছে সব করিয়ে দিচ্ছি। এতে করে কি তুমি আর আমি অ্যালকোহল পড়ানোর সময় আলাদা করে এলিমিনেশন করাবো না, তখন শুধু টাচ করে বেরিয়ে যাবো, যে যেমন বইয়ে মার্ক করে দিয়েছিলাম সেভাবে। যত ডিটেল ডিসকাশন আছে আমি এখন করে দিচ্ছি। দেখ মন দিয়ে শোনো, একটু টিল্ট করবো, ঠিক আছে এবার দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, অনলাইন তোরা সব ক্লিয়ার বুঝতে পারছিস তো? হ্যাঁ স্যার। ওকে ওকে, সো দেখো, ফার্স্ট হচ্ছে ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। যেমন যেমন বলবো তেমন তেমন করবি, একটা কোশ্চেনও ভুল হবে না, ঠিক আছে। ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, ইয়েস। দেখো ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, ওইচ, ঠিক আছে। আচ্ছা এখানে কি কি দেবো আমরা, এইটা একটু ইম্পর্টেন্ট ব্যাপার আছে। দেখো অনেক কিছুই দেওয়া যেতে পারে, যেমন H2S উপর দেওয়া যেতে পারে, অথবা H3PO4 দেওয়া যেতে পারে, অথবা হ্যাঁ না H প্লাস কোনো অ্যাসিড ইন প্রেজেন্স অফ এনি অ্যাসিড। দেখো যেগুলো আমি ইউজ করেছি সবগুলো অ্যাসিড, কিন্তু H2SO4 বলো, H3PO3 বলো, ফসফরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। এর সাথে সাথে 170°C টেম্পারেচার। দেখো খুব হাই টেম্পারেচার দিচ্ছি কিন্তু, ওই জন্য দেখবে এলিমিনেশন রিঅ্যাকশনস লেখার সময় হিট দেওয়া থাকে, এরকম হিটের সাইন দেওয়া থাকে। দিস ইজ দ্য সাইন অফ হিট, ডেল, দিস ইজ দ্য ডেল, দিস ইজ দ্য সাইন অফ হিট। খুব হাই টেম্পারেচার দিচ্ছি 170°C। কেন দিচ্ছি একটু পরে বলছি, আগে বোঝা গেছে। এটা দিলে আমি কি করব স্যার, সিম্পলি আপনি এক কাজ করবেন, এই যে এখানে OH আছে তো, আর এই যে কার্বন, এই কার্বনের পাশে একটা হাইড্রোজেন আছে, দুটোকে বার করে দিন। কি হিসেবে বার করবেন? জল হিসেবে। ওই জন্যই তো নাম কি এলিমিনেশনস, কিছু জিনিস কিছু ইউনিট এলিমিনেট হবে, তার জন্যই নাম এলিমিনেশনস। তাহলে সিম্পলি আমি কি করবো, ওয়াটার মলিকিউল বার করবো, ব্যাস। সো প্রোডাক্ট হলো আমার, দেখো ডাবল বন্ড, ঠিক আছে, ঠিক আছে বলো পাক্কা। হ্যাঁ সাইড প্রোডাক্ট H2O। এবারে শোনো, এখন আইদার এটা একটা প্রোডাক্ট হতে পারে, অথবা স্যার আরও একটা প্রোডাক্ট হতে পারে, সেটা কি বলতে পারবে?
হ্যাঁ, ওখান থেকেও বেরোতে পারে। এই যে OH এর পাশের কার্বন হচ্ছে এটা, OH এর পাশের কার্বন এটা, স্যার এখান থেকেও জল বেরোতে পারতো, ঠিক কি না? তাহলে স্যার আরেকটা প্রোডাক্ট কি হতে পারতো? আরেকটা প্রোডাক্ট আমাদের হতে পারতো, ঠিক কি না? তাহলে একটা প্রোডাক্ট এটা, প্রথমে যেটা আমরা ওটা ওটা এইভাবে এখান থেকে জল বার করলাম, এখানে প্রোডাক্ট হলো। আচ্ছা স্যার, এছাড়া আরো প্রোডাক্ট হতে পারে একটা, বলতে পারবে কি? না, ওইভাবে কখনো বেরোবে না, সবসময় আলফা অ্যানিমেশন সামনে একটা দেখে নাও। আরেকটা প্রোডাক্ট হতে পারে কিরকম দেখো, আমরা আরেকটা প্রোডাক্ট পাচ্ছি এইরকম, বোঝা গেল? মানে এইখানে ডবল বন্ড আসছে, এইখানে ডবল বন্ড আসছে, ঠিক আছে? এবারে প্রশ্ন হচ্ছে কেন কিভাবে আসছে সে তো আমি অবশ্যই বলবোই, সেটা কথা না। প্রশ্ন হচ্ছে স্যার এতগুলো প্রোডাক্টের মধ্যে কোনটা আমরা পাবো? এতগুলো প্রোডাক্টের মধ্যে আমরা মেজর প্রোডাক্ট হিসেবে কাকে ডিল করব? হ্যাঁ, কেন? এক্স্যাক্টলি, আজকে শুরুর কনসেপ্টে আমি এটা দিয়েছিলাম যে মোস্ট স্টেবল অ্যালকিন সেটাই যার আলফা হাইড্রোজেন বেশি। এখন এই যে প্রথম প্রোডাক্টটা দেখো, এই তো ডবল বন্ড, ডবল বন্ডের পাশে এটা আলফা কার্বন, এটাও আলফা কার্বন, এটাও আলফা কার্বন। এখানে কটা আলফা হাইড্রোজেন? তিনটে। এখানে তিনটে, আচ্ছা আবার এখানে তিনটে, তাহলে টোটাল কটা আলফা হাইড্রোজেন হচ্ছে? 9টা। তাহলে এর রেসপেক্টে আমাদের এই ডবল বন্ডের রেসপেক্টে 9 আলফা হাইড্রোজেন। ডান। যত বেশি আলফা হাইড্রোজেন তত বেশি হাইপার কনজুগেশন, তত বেশি স্টেবিলিটি। আচ্ছা, এবার এর ক্ষেত্রে বলো ডবল বন্ড, ডবল বন্ডের পাশে হচ্ছে তোমার একটাই কার্বন, ডবল বন্ড তার পাশে 6টা কি করে হচ্ছে বাবু? ডবল বন্ডের পাশে আলফা, তারপর একটা বিটা বাবু, হয়েছে? এবার দেখো, তাহলে ডবল বন্ডের পাশে একটা আলফা হাইড্রোজেন, ওকে? তাহলে এটা হচ্ছে কি 1 আলফা হাইড্রোজেন। আর স্যার হতে পারে কি? ডবল বন্ড, ডবল বন্ডের পাশে আলফা, এটাও আলফা, এখানে তিনটে, এখানে 3 আলফা হাইড্রোজেন, এখানে একটা না, একটু ভেবে বল, এখানে দুটো। এই ছেলেটা খুব কদিন ধরে দেখছি মিস্টেক করছে, এইরকম বেসিক মিস্টেক হলে এত পড়ে কোনো লাভই নেই। বেসিক বেসিক মিস্টেক ধীরে একদম আরামসে বলবি, তোকে প্রথমে বলতে হবে না, শেষে বল, ঠিক বল, কি বলছি বোঝা যাচ্ছে? তোর কি 3 ঘন্টার এক্সাম, তুই কি 2 ঘন্টা দিয়ে বেরিয়ে আসতে চাইছিস? 3 ঘন্টায় পরীক্ষা দিবি, ঠিক করে পরীক্ষা দিবি। মিস্টেক এরকম বেসিক মিস্টেকেই, ওই তো একটা জায়গায় দুটো করে দিবি, ভুলে যাবে আনসার। তাহলে এখানে কটা? দুটো। তাহলে এখানে তিনটে আর এখানে দুটো, টোটাল 5 আলফা হাইড্রোজেন। তাহলে কি বলছি বুঝতে পারছিস তো? অ্যাকিউরেসি তোকে তাড়াতাড়ি করতে হবে না, আমি প্লিজ রিকোয়েস্ট, অ্যাংজাইটি কমা, আরামসে কর, আরামসে আরামসে, ঠিক আছে? এবার দেখ, তাহলে এবার শোন, নাহলে সব ভুল হবে, হড়বড় করবি তো। এই হড়বড় করেছি আমি নিজে বুঝি, ঠিক আছে? দেখো, তাহলে আমরা স্যার এটা বুঝে গেছি যেখানে বেশি আলফা হাইড্রোজেন সেটা মেজর প্রোডাক্ট। তাহলে এইটা হচ্ছে আমাদের মেজর প্রোডাক্ট, দিস ইজ মেজর। এই যে মেজর প্রোডাক্ট, এই মেজর প্রোডাক্টকে আমরা অলসো বলি, এই মেজর প্রোডাক্টকে আমরা অলসো বলি সেট জে প্রোডাক্ট। কি বলি? সেট জে প্রোডাক্ট। সবসময় মনে রাখবি সেট জে ইজ দ্য স্টেবল। সেট জে প্রোডাক্ট কি বলি? সেট সেট জেপ, সেট জেপ, সেট জেপ প্রোডাক্ট হয়েছে। সেট জে প্রোডাক্ট ইজ দ্য মেজর প্রোডাক্ট অ্যান্ড দিস ইজ দ্য স্টেবল প্রোডাক্ট। এস ফর সেট জেপ, এস ফর স্টেবল, ওকে? আচ্ছা, এলিমিনেশনের সেট জে প্রোডাক্ট। তুই আবার রাগ করলি না তো? মানে আমি তোকে ভালোর জন্য বলছি, মানে ভাবি স্যার এরকম বলে দিল রাফলি। এবার শোন, ক্লিয়ার তো? এবার আসছি মেকানিজম, এবার আসছি মেকানিজম। না এখন কি ভালোর জন্য বলবি, খারাপ বুঝে বসবি? না, ও তোর কথা বলছি না, মানে বাচ্চাদের কথা বলছি। এবার আসছি মেকানিজম। দেখ, মেকানিজম স্যার কিভাবে হচ্ছে দেখুন। মেকানিজম হচ্ছে CH3, মনে কর CH3, CH, CH3, CH, OH, CH3, এরকম কোনো একটা অ্যালকোহল আমাকে দেওয়া আছে, ঠিক তো? স্যার আমার টার্গেট কি থাকবে? OH গ্রুপ, OH গ্রুপের পাশে এটা আলফা, OH গ্রুপের পাশে এটা আলফা। তাহলে আমি দেখবো OH গ্রুপের পাশে এখানেও স্যার হাইড্রোজেন আছে, আবার OH গ্রুপের পাশে এখানেও হাইড্রোজেন আছে। এবার কোন হাইড্রোজেন নিয়ে ও বেরোবে, কোন হাইড্রোজেন নিয়ে ও বেরোবে,
আচ্ছা, এখানে একটা কথা আমি বলতে ভুলে গেছি, যেটা সেটা হচ্ছে দেখো, এই যে H2SO4 দিচ্ছ না এখানে, এই H2SO4টা কেমন হতে হবে? কনসেন্ট্রেটেড। কেমন? গাঢ় H2SO4। ডাইলুট H2SO4 দিলে কিন্তু আমাদের রিঅ্যাকশনস ভালো হবে না। এবার সেই প্রশ্নে আসছি কেন হবে না, কি হবে না। ঠিক আছে, দেখ। আর এই যে হাই হিট দেওয়ার কি লজিক সেটাও আমি বলছি। দেখ, ফার্স্ট স্টেপে আপনি স্যার দিয়েছেন কনসেন্ট্রেটেড H3PO3 অথবা H2SO4, মোটামুটি যাই দিন না কেন ওরা অ্যাকোয়াস সলিউশনে H প্লাস দেবে, অ্যাসিড H প্লাস দেবে। এবার দেখুন স্যার, অক্সিজেনের কি আছে? অক্সিজেনের লোন পেয়ার আছে, ভেরি গুড। তাহলে অক্সিজেনের যদি লোন পেয়ার থাকে, এখন কি হবে দেখুন, অক্সিজেন তার লোন পেয়ার দিয়ে এই H প্লাসকে অ্যাট্রাক্ট করবে। করলো? বোঝা, স্টেপ বাই স্টেপ বোঝা গেছে। নেক্সট নেক্সট স্টেপে কি হলো স্যার, যেমন আছে তেমন বাকি সব লিখুন। CH3 CH CH3 OH H প্লাস OH প্লাস। ঠিক আছে স্যার। এখন স্যার সেই ঘটনাটা ঘটে গেছে, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের ওপর পজিটিভ চার্জ মানে ছোট মুখে বড় কথা। তাহলে হিসেব মতো কি হবে, এই বন্ডটা ভাঙবে এখানে, এই বন্ডটা এখানে ভেঙে এইচ চলে যাবে। হলো স্যার, তাহলে কি ডিফারেন্স হলো? আগেও তো সেই আপনি অ্যালকোহলই লিখেছিলেন, এখনো তো আপনি সে আবার অ্যালকোহলই লিখলেন। তাহলে আমার এই রিঅ্যাকশনস করানোর কি মানে হলো? তাহলে আমার এই রিঅ্যাকশনস করানোর কি মানে হলো? তাহলে কোনো মানে থাকছে না রিঅ্যাকশনস করানোর। বেশ, তাহলে এবার আমি একটু আবার পিছনে ফিরে যাই। এই এই তাই তো, আমরা তো জেনারেলি এই মেকানিজমই দেখেছি কি, এই বন্ডটা এখানে পড়ছে বেরিয়ে যাচ্ছে, ওইচ হচ্ছে। এবার কায়দা, এবারে ব্যাপারটা কি, এই যে আমরা কনসেন্ট্রেটেড H2SO উপর দিয়েছি, ও কি করছে, H প্লাসের কনসেন্ট্রেশনটা বাড়িয়ে রাখছে। শুধু তাই না, আমরা 170 ডিগ্রি সেলসিয়াস দিয়েছি, মনে আছে? এই হাই হিট দেওয়ার জন্য এই বন্ডটা ভেঙে যাবে। এবারে ফান্ডা আসছে কি, হাই হিটের। তাহলে হাই হিট কেন দিচ্ছি এবার বোঝা গেল বাবু। হাই হিট না দিলে কিন্তু স্যার এই বন্ডটা ভাঙবে না। ঠিক আছে, তাহলে দেখো আমরা সিগমা বন্ড ভাঙছি, একটা খুব স্টেবল বন্ড ভাঙছি। ঠিক আছে, কার্বন 2p, অক্সিজেনেরও 2p, 2p ওভারল্যাপিং ইজ ভেরি গুড ওভারল্যাপিং। এই যে সিগমা বন্ডটা আমরা ভাঙছি, এটা খুব স্টেবল, এই জন্য আমাদেরকে এখানে কি দরকার, হাই টেম্পারেচার। বোঝা গেল? তখন কি হলো আমার, না এখন এই বন্ডটা ভাঙার জন্য আমার হাই টেম্পারেচার যেই দরকার হলো, এই চার্জ, এই বন্ডটা খুলে অক্সিজেনের মাথায় পড়ে গেল, কার্বন অক্সিজেন বন্ড ব্রেক হলো, এই বন্ডটা খুলে অক্সিজেনের মাথায় পড়লো। এবার ক্লিয়ার? নেক্সট স্টেপে স্যার কি হবে দেখুন, না এই বন্ডটা যদি এখানে ভেঙে পড়ে যায়, আমার H2O মলিকুল বেরিয়ে যাবে। কি আলটিমেটলি আমার এখানে কি তৈরি হলো স্যার, এখানে H2O তৈরি হয়ে গেল, H2O মলিকুল বেরিয়ে গেল, এবং আপনার যে গিভেন কম্পাউন্ড ছিল সেটা হচ্ছে CH3 CH3, yes, very good, CH plus and CH3, then yes স্যার, কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট আমাদের তৈরি হয়ে গেল। কি হলো, কার্বো। তার মানে আমরা সেই SN1 এর মতোই দেখছি, এটা অ্যাকচুয়ালি আমরা যেটা পড়ছি সেটা এলিমিনেশন 1 রিঅ্যাকশনস, E1 রিঅ্যাকশনস আসছে একটু পরে। তাহলে এখানে আমাদের ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়ন। স্যার আমরা আবার এটাও তো জানি যে যেখানে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট ফর্ম হওয়ার টেন্ডেন্সি আছে, সেখানে অ্যারেঞ্জমেন্ট, স্পেলিং দেখতো, রিঅ্যারেঞ্জমেন্ট মে বি দেয়ার, মানে রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে, কার্বোক্যাটায়ন ফর্ম হলে রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে। বোঝা গেল? রিঅ্যারেঞ্জমেন্ট কখন হবে স্যার, যদি লেস স্টেবল থেকে মোর স্টেবল কার্বোক্যাটায়ন ফর্ম হয়। যদি কার্বোক্যাটায়ন ফর্ম হয় তখন হবে রিঅ্যারেঞ্জমেন্ট। এবার স্যার আপনি এক কাজ করুন, দেখুন এইখানে যে আমাদের পজিটিভ চার্জটা তৈরি হয়েছে, আমি একটু হাইলাইটার নিই, এইখানে যে আমাদের পজিটিভ চার্জটা তৈরি হয়েছে, এই পজিটিভ চার্জটা কত ডিগ্রি বলো, কত ডিগ্রি? 3 ডিগ্রি বলি কেন শুরুতে? হ্যাঁ, আমি তো সেটা বললাম। এই যে এটা হচ্ছে কি 2 ডিগ্রি। আচ্ছা, এইখান থেকে যদি কার্বোক্যাটায়ন মাইগ্রেট করে এখানে আসে 1 ডিগ্রি, তাহলে কি কোনোদিন এই মাইগ্রেশনটা হবে? কোনোদিন এই মাইগ্রেশনটা হবে না। তাহলে এখান থেকে কোনোদিন এইচ বাড়ানো পসিবল হবে না। তাহলে এখান থেকে যদি এইচ বাড়ানো পসিবল না, এখানে ডবল বন্ডও পসিবল না। তাহলে আমরা একটা প্রোডাক্ট যেটা লিখেছিলাম দেখো,
আমরা একটা প্রোডাক্ট যেটা লিখেছিলাম দেখো, যে এই দিক থেকে এইচ বেরিয়ে যাচ্ছে, লিখেছিলাম কি না, এদিক থেকে এইচ বেরিয়ে এখানে ডবল বন্ড হচ্ছে, ওই প্রোডাক্টটি বাস্তবে, এই যে এই প্রোডাক্টটি বাস্তবে হবে। কেন আমি তখন কিন্তু কিছু বলিনি, হবে কি হবে না কিছু বলিনি, কেন আমি তখন মেকানিজম জাজ করিনি, তাই বোঝা গেল। তাহলে এই প্রোডাক্টটা আমাদের হলো না, একটু ব্রাইট কালার দিয়ে কেটে দেওয়া যাবে। ডান। বাট এই দুটো প্রোডাক্ট কিন্তু হবে, এইটাও হবে এটাও হবে। একটা দেখো, একটাতে মোর মোর সাবস্টিটিউটেড অ্যালকিন বেড়েছে। মোর সাবস্টিটিউটেড অ্যালকিন মানে প্রতিস্থাপিত অ্যালকিন। এই দেখো, এই যে ডবল বন্ড, এখানে একটা মিথাইল গ্রুপ, এখানে একটা মিথাইল গ্রুপ, এখানে একটা মিথাইল গ্রুপ, বেশি প্রতিস্থাপিত বা বেশি সাবস্টিটিউটেড, মোর সাবস্টিটিউটেড সেট যে প্রোডাক্ট। আর এই যে একটি অ্যালকিন বানবে, এখানে দেখো এইটা একটা সাবস্টিটিউটেড গ্রুপ, এইটা পুরোটা একটা সাবস্টিটিউটেড গ্রুপ, তাহলে দিস ইজ লেস সাবস্টিটিউটেড। তাহলে এইরকম প্রোডাক্টকে আমরা বলি হফম্যান প্রোডাক্ট। কি বলবো, বলো কি বলবো? ইয়েস, হফম্যান। স্পেলিংটা আমার অতটা খেয়াল নেই। হফম্যান, হফম্যান MANN, চেক করে নিচ্ছি একটু। হফম্যান প্রোডাক্ট, হফম্যান প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে সেট যে প্রোডাক্ট হচ্ছে কি মোর সাবস্টিটিউটেড অ্যালকিন। মোর সাবস্টিটিউটেড অ্যালকিন ইজ বেশি স্টেবল, মোর স্টেবল। কেন? মোর আলফা হাইড্রোজেন আছে, তাই মোর হাইপার কনজুগেশন হবে। তাহলে মোর আলফা হাইড্রোজেন, মোর হাইপার কনজুগেশন, সেট জেব প্রোডাক্ট ইজ স্টেবল। এস ফর সাবজেক্ট, সেট জেব। এস ফর স্টেবল, এস ফর সাবস্টিটিউটেড। মোর সাবস্টিটিউটেড, মোর সাবস্টিটিউটেড, মোর এস মানে মোর স্টেবল। আচ্ছা, হফম্যান প্রোডাক্ট ইজ লেস সাবস্টিটিউটেড। দেখো এখানে ডবল বন্ডকে শুধু একটা CH3 এখানে আর একটা CH3 এখানে সাবস্টিটিউট করে রেখেছে। ক্লিয়ার? নেক্সট দেখো, আমরা এখন কার্বোক্যাটায়ন বানালাম। এখন শোনো, পসিবিলিটি আছে কি একটা সেকেন্ড পসিবিলিটি, যে আমাদের সেকেন্ড পসিবিলিটি একটা হচ্ছে কি, দেখো না আজকে লাগবে না, আজকে নেবো না। দেখো একটা পসিবিলিটি কি, স্যার এই কার্বোক্যাটায়নটা আইদার একটা জিনিস কি করবে না, এই যে এখানে হাইড্রোজেন আছে, দেখো মন দিয়ে শোনো, আমি জাস্ট ডেমো করে দেখাচ্ছি জিনিসটা। এই যে এই কার্বনের সাথে যে হাইড্রোজেনটা আছে, এই বন্ডটাকে এখানে দেবে, হাইড্রোজেন বেরিয়ে যাবে, তাহলে কি ডবল বন্ড এসে গেল। ওইটা একটা হতে পারে। অথবা স্যার আগে কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জ করবে, আগে কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জ করবে, তারপর ডবল বন্ড ফর্ম করবে। তাহলে দেখো এখান থেকে একটা প্রোডাক্ট আমি এইদিকে ড্র করছি, কি সেটা না, CH3 C CH3 CH হয়েছে। এই তো ছিল হাইড্রোজেন, কি হলো এইটা এখানে, আচ্ছা এখানে প্লাস চার্জ ছিল, হাইড্রোজেন তার বন্ডটা এখানে ফেলে দিল, হলো হলো। তাহলে দেখো, তাহলে অবভিয়াসলি আমার এখানে কি এলো, সিম্পলি স্যার ডবল বন্ড এলো, সিম্পলি ডবল বন্ড এলো। ওকে, ডবল বন্ড এলো। আচ্ছা, তাহলে এই যে এই 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 যে ঘটনাটা ঘটলো, এখানে ডবল বন্ড আমার যে এলো, তাহলে এইটা হলো আমাদের একটা প্রোডাক্ট। দেখো এলিমিনেশন প্রোডাক্ট হচ্ছে ডবল বন্ড হয়েছে। নেক্সট স্যার আরেকটা জিনিস কি হতে পারতো, স্যার আরেকটা জিনিস হতে পারতো। ফার্স্ট এটা হচ্ছে আমার কি কেস 1 দিচ্ছি আমি এখানে, আমি খুব স্লো পড়াচ্ছি, ঠিক আছে, এটা একটু বুঝে নাও, একবার বুঝে নাও, তারপরে আর স্পিড কোশ্চেন করার সময় স্পিড দেখবে শুধু, কারণ এটা আমি যদি তোমাদের এখন দুমদাম স্পিডে পড়ে দিই বুঝতেই পারবে না। দেখো আরেকটা কি হতে পারে, দেখো এখান থেকে এইচ শিফট করে এখানে আসতে পারে, হাইড্রাইড শিফট হলো ফার্স্ট। তাহলে কি আমার যে কার্বোক্যাটায়নটা এখন 2 ডিগ্রি ছিল সেটা এখন 3 ডিগ্রি হবে। কি হলো না, CH3 CH3 CH2 প্লাস CH3, এই তো কি করলাম দেখো, এখানে যে CH ছিল এই হাইড্রোজেনটাকে এখানে মাইগ্রেট করে দিলাম, তাহলে আমার এটা সরি CH ছিল। আচ্ছা, তাহলে হাইড্রোজেন যদি এখানে চলে যায়, এটা হলো CH2 আর কার্বোক্যাটায়ন হয়ে গেল এখানে। ডান ডান। তাহলে দেখো এখন যে আবার একটা প্রোডাক্ট আমি বানালাম, এখন যে প্রোডাক্ট আমি একটা বানালাম, এর করসপন্ডিং আমার এলিমিনেশন প্রোডাক্ট কি হতে পারে বলো, বলো এর এলিমিনেশন করসপন্ডিং প্রোডাক্ট কি হতে পারে? স্যার এখন ওখান থেকে
একটা হাইড্রোজেন হ্যাঁ এখন এখানে একটা হাইড্রোজেন বন্ড পেরে কনভার্ট করে ডাবল বন্ড হয়ে যাবে। হ্যাঁ দেখ আমি বলি, এরকম মনে হয়। শোন শোন, এখানে ব্যাপারটা কিরকম হবে শোন। এখানে ফার্স্ট কার্বোক্যাটায়ন চান্স পাচ্ছে তো রিঅ্যারেঞ্জ করার, কার্বোক্যাটায়ন চান্স পাচ্ছে রিঅ্যারেঞ্জ করার, ও রিঅ্যারেঞ্জ করে টারসিয়ারি 3 ডিগ্রি ক্যাটায়নে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে কনভার্ট হয়ে যাওয়ার পর এবার মোর স্টেবল রিলেটিভলি মোর স্টেবল 3 ডিগ্রিতে কনভার্ট হয়ে যাওয়ার পর এবার কি হচ্ছে দেখ, এবারে হচ্ছে দুটো কেস, একটা CH3 সি CH3 ডবল বন্ড CH3, আরেকটা হচ্ছে সি CH3 CH2 CH3 ডবল বন্ড CH2। কীরকম জিনিসটা না স্যার, একটা জিনিস হচ্ছে কি, এই যে পাশে এই যে CH2 একটা হাইড্রোজেন নিন, এই হাইড্রোজেনের বন্ডটা এখানে ফেলুন, তখন আপনি পাবেন এইখানে বন্ড। সেকেন্ড আরেকটা কাজ করুন, এই যে এইচ আছে এখানে, এই কার্বনের সঙ্গে যে এইচ আছে এই বন্ডটা এখানে ফেলুন, তখন পাবেন এইখানে বন্ড। বোঝা গেল? তাহলে জিনিসটা কি হলো দেখো, প্রথমে আমাদের কার্বোক্যাটায়ন ফর্ম হলো, ঠিক আছে, কার্বোক্যাটায়ন থেকে আমরা ডিরেক্ট কিন্তু এলিমিনেশন করেও আমরা প্রোডাক্ট পেতে পারতাম, কিন্তু কার্বোক্যাটায়ন ফর্ম হওয়ার পর কার্বোক্যাটায়ন আগে রিঅ্যারেঞ্জ করবে। কেন না, এটা ছিল সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, সেকেন্ডারি কার্বোক্যাটায়নের থেকে টারসিয়ারি কার্বোক্যাটায়ন মোর স্টেবল, ওই জন্য এখান থেকে হাইড্রাইডটা এখানে চলে গেল, হাইড্রোজেনটা চলে গিয়ে এই কার্বনের মাথায় পজিটিভ চার্জ দিল, হলো। নেক্সট দেখো এরপরে কি হচ্ছে না, এরপর এই যে কার্বন, এই কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন ছিল এই বন্ডটা এখানে পড়লো, তখন আমি প্রোডাক্ট পাচ্ছি দেখো এই দুজনের মধ্যে। নেক্সট স্যার এই যে কার্বনের হাইড্রোজেন বন্ড, এই বন্ডটা এখানে পড়লো, তখন আমি প্রোডাক্ট পাচ্ছি স্যার এখানে ডবল বন্ড। ক্লিয়ার? এখন এই দুটো যে আমি প্রোডাক্ট পাচ্ছি, এই দুটো প্রোডাক্টকে আমরা শুরুতে লিখেছিলাম, মাঝে 3টে লিখে একটা কেটে দিয়েছিলাম। এবার দেখো স্যার এটা হচ্ছে মোর সাবস্টিটিউটেড, কেন আপনি ডবল বন্ডের পাশে দেখুন একটা মিথাইল গ্রুপ, দুটা মিথাইল গ্রুপ, আর এইটা একটা 3টে মিথাইল গ্রুপ, তাহলে মোর সাবস্টিটিউটেড বা বেশি প্রতিস্থাপিত, বেশি প্রতিস্থাপিত, তাহলে দিস ইজ সেট জে প্রোডাক্ট, সেট জেপ বলে অথবা জেড সেপ বলে, দিস ইজ সেট জেপ প্রোডাক্ট, দিস ইজ মোর স্টেবল। আলফা হাইড্রোজেন কটা, 3 3 6 3 9 আলফা হাইড্রোজেন, বোঝা গেল না? হ্যাঁ স্যার। আচ্ছা এটা কি লেস সাবস্টিটিউটেড, এখানে কি আলফা হাইড্রোজেন কটা, 3টে, পাঁচটা। দুটো 5টা, তাহলে অবশ্যই আমাদের সেট যে প্রোডাক্ট অবশ্যই বেশি স্টেবল, থার্মোডাইনামিক্যালি বেশি স্টেবল, বেশি আমরা ওটা পাবো। তাহলে এই যে যেই রিয়াকশনের মেকানিজম আমি তোদেরকে দেখালাম, এই রিয়াকশনস দিস ইজ কল্ড ইওর elimination 1 reactions or E1, this is called your E1 reactions। একটা জিনিস মনে রাখ, E1 reactions or elimination 1 reactions, E1 reactions or elimination 1, that is E1, sorry E1, কেন E1 লিখি আমরা, 1 ফর সেই SN1 এর মতোই ইউনিমলিকুলার, মানে রেট ডিটারমাইনিং স্টেপে একটা মলিকুল পার্টিসিপেট করে, বাকি কথা পরে বলবো। দিস ইজ এখানে কি হচ্ছে কার্বো ইন্টারমিডিয়েট E1 এর কার্বো প্যাটার্ন। স্যার কনসেন্ট্রেশন অফ বলুন। হ্যাঁ যে কনসেন্ট্রেশন কিসের উপর ডিপেন্ড করে? হ্যাঁ ওই তো সব সব বলবো নেক্সট, আজকে আমি এতটাই বলছি, নেক্সট দিন আমরা এখান থেকে শুরু করবো, ঠিক আছে? আচ্ছা জাস্ট এ মিনিট, বোঝা গেল? Playing by Chip and Car. Johnny the Good, Johnny Mom, Johnny Job, Anthony, এলিমিনেশন বোঝা গেছে ফার্স্ট, একদম কনসেপ্ট ক্লিয়ার সবার। আসলে শুরুতে অনেক কনসেপ্ট বলে দিয়েছি, সো অনেক ওই জন্য লেট হলো। সো নেক্সট ম্যাম সম্ভবত ক্লাস নেবে, হ্যাঁ দেখি জিজ্ঞেস করে নিই। আচ্ছা যারা অনলাইন আছো বুঝেছো? হ্যাঁ স্যার। তাহলে এবার আমি ছাড়ি, টাটা। স্যার ম্যাম তো বাইরে নিয়ে যাবে।
কটায় নেবে মা? তাই?